তারা একটি লিফটের মাধ্যমে লেভেল 33-তে গিয়ে পৌঁছায়, আর সেখানে ছিল অনেক সিকিউরিটি, তাই তারা একটি মনোরেলের মধ্যে লুকিয়ে পড়ে। তবে ম্যাডিসন সেখানে খেয়াল করে যে সেখানে কিছু টাইটান্সদের ডিম রয়েছে, আর এই ডিমগুলো হলো স্কাল কলারের ডিম। আর এই স্কাল কলাররা হচ্ছে কংয়ের পুরনো এক ভয়ঙ্কর শত্রু। তখনই তারা দেখতে পারে যে তারা যেই মনোরেলে উঠেছিল সেই মনোরেলটি অ্যাক্টিভেট হয়ে যায়, আর তার লোকেশন হচ্ছে হংকংয়ে। অন্যদিকে আমরা দেখতে পারি মনার্ক সেই কংকে আকাশপথে আন্টার্কটিকায় নিয়ে এসেছে, আর হলওয়ার্ডে যাওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটির সামনে কংকে ছেড়ে দেয়, কিন্তু কং সেখান দিয়ে যেতে চাইছিল না। সেই মুহূর্তে জিয়া এসে কংয়ের সামনে দাঁড়ায়, আর কংকে জিয়া কনভিন্স করে ফেলে, আর কং সেই হলওয়ার্ডের রাস্তা দিয়ে প্রবেশ করে। এরপরে আমরা দেখতে পারি মোনার্কের যত লোকেরা ছিল সবাই এক টাইপের জেট ফাইটারের প্লেনের মতো যেটা দেখতে সেটার মধ্যে উঠে, আর এই প্লেনটিকে ডিজাইন করেছিল মোনার্ক। এই প্লেনটির মধ্যে একটা মেয়েও ছিল যার নাম হচ্ছে মায়া, আর এই মায়া হচ্ছে অ্যাপেক্সের সিইও যার নাম হলো ওয়াল্টার, আর মেয়ে। সে তাদের সাথে যাচ্ছিল কারণ হচ্ছে মোনার্কের লোকেরা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য। একই সাথে তাদের যে পুরনো মিশনটি ছিল সেই মিশনটি হলো যে এই হলওয়ার্ডের ভিতরে এনার্জিক্যাল একটা সোর্স রয়েছে, আর সেটার স্যাম্পল কালেক্ট করার জন্যই মূলত সে তাদের সাথে যাচ্ছে। কং সে হলওয়ার্ড দিয়ে যখন প্রবেশ করেছিল সে আস্তে আস্তে মাটির অনেক গভীরের দিকে প্রবেশ করতে থাকে, আর তার পিছু পিছু মোনার্কের লোকেরাও যেতে থাকে। এরপরই আমরা একটি ভয়ানক জায়গা দেখতে পারি যেটা ছিল একটি পোর্টাল, অর্থাৎ সেটি হলো একটি রাস্তা যেটার সাহায্যে হলওয়ার্ডে প্রবেশ করা যায়। এইখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না। কং এবং মোনার্কের লোকেরা সেই পোর্টাল দিয়ে প্রবেশ করে, আর আস্তে আস্তে আমরা দেখতে পারি তারা সবাই পৃথিবীর কোরে গিয়ে পৌঁছায়। এই জায়গাটা এতটাই সুন্দর ছিল যেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। কং সেখানে নেমে নিজের মনের মতো দৌড়ানো শুরু করে, যেন দেখে মনে হচ্ছে এই জায়গাটি তার অনেক কাল আগে থেকেই চেনা। সেইখানে তারা প্রবেশ করার পরেই আমরা দেখতে পারি একটি টাইটান তাদের উপরে আক্রমণ করে, আর এই টাইটানটার নাম হচ্ছে নুজুকি। এই টাইটানটিকে দেখতে পুরাই অদ্ভুত, আর সেই মুহূর্তেই আমরা দেখতে পারি কং এসে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, আর সেই প্রাণীটিকে মেরে ফেলে। সেখানে আমরা আরও কিছু বিচিত্র ধরনের টাইটানকে দেখতে পারি যাদের নাম হচ্ছে ডেস্ট্রয়ার, মিথিলা আরও ইত্যাদি। আসলে এত নাম বলে বোঝানো যাবে না বন্ধুরা। অন্যদিকে ম্যাডিসন, জর্জ এবং বার্নি তারা হংকংয়ে গিয়ে পৌঁছায়। সেইখানে তারা গিয়ে বিশাল এক বৃহত্তর জিনিস দেখতে পায় যেটা তারা কোনোদিনও কল্পনা করেনি। বিশাল আকারের এক রোবট যেটা হুবহুব দেখতে গডজিলার মতো, আর এর নাম হচ্ছে মেগা গডজিলা। এই মেগা গডজিলাকে কন্ট্রোল করছে এক সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রেন সেরিজাওয়া। সেইখানে উপস্থিত ম্যাডিসন, জর্জ এবং বার্নি তারা দেখতে পাচ্ছে যে মেগা গডজিলা একটি টেস্ট নেওয়া হচ্ছে। মেগা গডজিলার সামনে রয়েছে একটি স্কল কলার, আর সেই মেগা গডজিলা এই স্কল কলারকে এমনভাবে মারে যে দেখতে সেটা খুব ভয়ঙ্কর ছিল। তার মানে এই মেগা গডজিলা অনেক অনেক শক্তিশালী, আর এটাই ছিল অ্যাপেক্স সাইবারনেটির এক সিক্রেট প্ল্যান। তারা এই মেগা গডজিলাকে এই কারণে বানিয়েছে যে তার সাহায্যে গডজিলাকে তারা মারতে পারে, আর গডজিলা তাদের এই উদ্দেশ্যটি জানতো। তাই পেনসাকোলায় গডজিলা অ্যাপেক্সের মেন হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে। তবে দুঃখের বিষয় হলো মানুষরা তাকে সেই হামলার কারণে ভিলেন মনে করতেছে। আসলে এখন তো আমরা বুঝতে পারলাম যে গডজিলা কেন সেখানে হামলা করেছিল। এরপরই আমরা দেখতে পারি কং সেই হলওয়ার্ডে একটি এনশিয়েন্ট নামক একটি জায়গা খুঁজে পায় যেখানে তার পূর্বপুরুষেরা থাকতো। সেখানে কং একটি অস্ত্র খুঁজে পায়। এই অস্ত্রটি হচ্ছে গডজিলার পিঠের ডোর্সাল
প্লেট দিয়ে তৈরি, অর্থাৎ গর্জিলার পিছনে যে কাটার মতো যে জিনিসটি থাকে সেটা দিয়েই এই অস্ত্রটি তৈরি করা হয়েছে। এই অস্ত্রটির নাম হচ্ছে এক্স। কং এই অস্ত্রটি একটি জায়গায় রাখে, সেখানে আমরা দেখতে পারি একটি এনার্জি ফিল্ড তৈরি হয় এবং এই এক্সটি সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায়। আর এই অস্ত্রটি দিয়ে কং গর্জিলার সাথে ফাইট করবে। একই সাথে আমরা দেখতে পারি মায়া সেই এনার্জি ফিল্ডের একটি স্যাম্পল নিয়ে নেয় এবং সাথে সাথে সেটি অ্যাপেক্সের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। এই কারণেই তো মায়া এখানে এসেছিল। অ্যাপেক্সের হেডকোয়ার্টারটি ছিল হংকংয়ে, আর হংকংয়ে এই এনার্জির স্যাম্পলটা কেন লাগবে? মূল কথা হচ্ছে এইটা, এই জন্যই লাগবে যে তারা যেই নকল গর্জিলাটা বানিয়েছে সেই গর্জিলাটার প্রচুর পরিমাণে পাওয়ার দেওয়ার জন্য এই স্যাম্পলটি এখানে লাগবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি গর্জিলাও হংকংয়ে এসে উপস্থিত হয়। সে কংয়ের লোকেশনটি জেনে ফেলেছে, আর এই কারণে সে বিশাল এক ইলেকট্রিক ব্রেথ মাটির মধ্যে মারে এবং ওই ইলেকট্রিক ব্রেথের কারণে মাটির মধ্যে বিশাল এক গর্ত তৈরি হয়, আর সেই গর্তটি সোজাসুজি হলওয়ার্তে গিয়ে পৌঁছায়, যেখানে এই মুহূর্তে কং উপস্থিত আছে। এই ইলেকট্রিক ব্রেথের কারণে মাটির মধ্যে একটি ভূমিকম্প তৈরি হয়, আর এই ভূমিকম্পের কারণে কিছু বিশাল বিশাল ক্রিয়েচার মাটি থেকে বেরিয়ে আসে এবং ওই হলওয়ার্তের ভিতরে থাকা যত মানুষরা ছিল তাদের উপরে হামলা করে দেয়। সেখানে কংয়ের হাতে অনেকেই মারা যায়, যারা আসলে মূলত খারাপ মানুষ ছিল তারাই আসলে মারা যায়, আর এর মধ্যে মায়াও ছিল। আর বাকিরা যারা ছিল, যারা মোটামুটি ভালো মানুষ, তারা একটি প্লেন দিয়ে সেই গর্ত দিয়ে বেরিয়ে যায়। সাথে সাথে কংও বেরিয়ে আসে সেই গর্ত দিয়ে সোজা হংকংয়ে, যেখানে গর্জিলা ছিল। আর এবার আমরা দেখতে পারি কং এবং গর্জিলা দুইজনই মুখোমুখি হয়। গর্জিলা কংকে দেখে একটু ক্ষেপে যায়, বলে এর আগে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর তোকে ছাড়বো না। আর এইখানে আমরা দেখতে পারি কং ভার্সেস গর্জিলা, তাদের মধ্যে এক চরম লেভেলের মারামারি। গর্জিলা তো তার ইলেকট্রিক বেদ দিয়ে চরমভাবে কংকে একের পর এক মারতেই থাকে, কিন্তু কং সেই সবগুলো পাশ কাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর এইখানে আমরা দেখতে পারি আসলে কং অনেক বুদ্ধিমান, আর এই বুদ্ধির জোর দিয়েই কং গর্জিলার সাথে পেরে উঠছিল, কারণ গর্জিলার যেই পরিমাণ শক্তি আর যেই পরিমাণ ইলেকট্রিক বেদ সে মারতেছে একের পর একে, এখানে আসলে কারোই বেঁচে থাকার কথা না। শুধুমাত্র কং বুদ্ধির জোরে তার হাত থেকে বারবার বেঁচে যায়। এইখানে কংয়ের হাতে যে অস্ত্রটি ছিল, মানে এক্স, এই এক্স দিয়ে গর্জিলাকে অনেকবারই মেরেছে, কিন্তু এতে তো আর গর্জিলার কিছু হয় না, কারণ গর্জিলার পিঠের শেল দিয়েই এই এক্সটি তৈরি করা। তো তার আর কি হবে বন্ধুরা? তোমরা নিজেরাই জানো যে নিজের অস্ত্র নিজের উপরে কি কাজে লাগে। স্বাভাবিকভাবেই আমরা জানি বস ইজ অলওয়েজ রাইট, মানে বস সবসময় বসই থাকে, তার সাথে আসলে কারো তুলনা হয় না। এখানে যদি আমরা চিন্তা করি কং ভার্সেস গর্জিলার লড়াইয়ের মধ্যে আসলে কে জিতবে, আমরা সবাই জানি এইখানে গর্জিলা জিতবে, কারণ গর্জিলার অনেক পাওয়ার, অনেক শক্তি, আর তার মুখ দিয়ে যে ইলেকট্রিক বেদ একের পর এক মারতে থাকে সেটা আসলে মুখে বলার কিছুই নেই। কং এবং গর্জিলার এই চরম লেভেলের মারামারির মধ্যে কং অনেকটা আহত হয়ে যায়। আসলে কং তো আর গর্জিলার সাথে পারবে না, তো এখানে আমরা দেখতে পারি যে গর্জিলা কংকে আসলে এখানে মারে না। গর্জিলা যখন বুঝে যায় যে কং আসলে ওঠার ক্ষমতা আর নেই, তার শক্তি শেষ, তো গর্জিলা তাকে ছেড়ে সেখান থেকেই চলে যায়। কারণ হচ্ছে রাজারা কখনো দুর্বল সৈনিককে মারে না। তবে যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। মায়া যে হলওয়ার্ড থেকে স্যাম্পলটি পাঠিয়েছিল হংকংয়ে, সেই স্যাম্পলটি দিয়ে মেকা গর্জিলাকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়। তার মানে এবার বুঝতে পারো কার সাথে লড়াই হবে। হলওয়ার্ডের সেই স্যাম্পলটি যখন হংকংয়ে পাঠানো হয়েছিল মেকা গর্জিলাকে অ্যাক্টিভেট করার জন্য, আসলে আমরা জানি মেকা গর্জিলাকে তো ম্যানুয়ালি কন্ট্রোল করতো, যার নাম ছিল
রেন সেরিজোবা। সেই সেরিজোবা তো ব্রেন দিয়ে তাকে কন্ট্রোল করতো, আর ওই এনার্জি লেভেলটা এতটাই বেশি ছিল যে সেখানেই সেই রেন সেরিজোবা মারা যায়, আর সমস্ত কন্ট্রোল নিয়ে নেয় সেই মেকাগডজিলা। সে এখন নিজেই নিজেকে কন্ট্রোল করছে। বন্ধুরা, এইখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। এই মেকাগডজিলাকে বানানো হয়েছিল আসলে কিং গেদোরার স্যাম্পল দিয়ে, আর এখন আমরা বলতেই পারি যে সেই কিং গেদোরা আবার ফিরে এসেছে। কিং গেদোরা তো এই পৃথিবীর কোনো মনস্টার ছিল না, সে তো ছিল আসলে মূলত একটা এলিয়েন। আর এই এলিয়েনরা কখনো পৃথিবীর জন্য ভালো কাজ করে না, এরা সবসময় পৃথিবীকে ধ্বংসই করতে চায়। আর যেহেতু মেকাগডজিলা সেই কিং গেদোরার ডিএনএ দিয়ে বানানো হয়েছিল, এখন আমরা বলতেই পারি যে সেই কিং গেদোরা ফিরে এসেছে, আর সে মেকাগডজিলার সমস্ত পাওয়ার কন্ট্রোল করছে। মেকাগডজিলা প্রথমেই অ্যাপেক্সের সেই সিইও, একটা খারাপ মানুষ, তাকেই সবার আগে মেরে ফেলে। গডজিলা আর কংয়ের মধ্যে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে কং হেরে যায়। সো গডজিলা খুশি মনে যখন চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি মেকাগডজিলা এখানে এসে হাজির। আর এবার বুঝে নাও বন্ধুরা, কি হতে পারে তিনজনের মধ্যে। মেকাগডজিলা জেনুইন গডজিলার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, আর সে খুব বাজেভাবে জেনুইন গডজিলাকে অনেক মারছিল। গডজিলা তার অ্যাটমিক বেড দিয়ে মেকাগডজিলাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ মেকাগডজিলার মুখ থেকেও একই রকমের আরও শক্তিশালী পাওয়ারফুল বেদ বের হয়, যেটা গডজিলাকে হারিয়ে দেয়। কারণ মেকাগডজিলার টেকনোলজি ছিল অনেক হাই, আর সে বুদ্ধি করে গডজিলাকে অনেকভাবেই মারার চেষ্টা করতেছিল, যেটা বর্তমান জেনুইন গডজিলার কাছে এত বুদ্ধি নেই। এই সব দেখে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে গডজিলা বুঝি এবার মারা যাবে, কিন্তু না, কং তো আধমরা হয়ে পড়ে আছে। কারণ গডজিলা যেভাবে কংকে মেরেছিল সেইভাবে আসলে কারো বেঁচে থাকার কথা না, তাই কংয়ের হার্ট রেট আস্তে আস্তে কমতে শুরু করে। ঠিক তখনই নেথান এবং বাকি লোকেরা মিলে একটি বুদ্ধিমানের মতো কাজ করে। তাদের কাছে যে প্লেনটি ছিল, সেই প্লেনটির মধ্যে যথেষ্ট পরিমাণ এনার্জি রয়েছে। সেই প্লেনটিকে নিয়ে গিয়ে কংয়ের বুকের উপরে ব্লাস্ট করে, আর সেটা অনেকটা সিপিআরের মতো কাজ করে। এতে করে কংয়ের হার্ট রেট বেড়ে যায়। কংয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখনই সাথে সাথে সেই বাচ্চা মেয়েটি কংকে বুঝিয়ে দেয় যে গডজিলা তার আসল শত্রু না, আসল শত্রু হচ্ছে মেকাগডজিলা। আর তখনই আমরা দেখতে পারি কং সে ফাইটে অংশগ্রহণ করে। এখন হচ্ছে কং গডজিলা ভার্সেস মেকাগডজিলা। এই মেকাগডজিলার এত পরিমাণে অ্যাডভান্স টেকনোলজি ছিল যে সে একাই কং এবং গডজিলা দুজনকেই সাহায্য করতেছিল। এই মারামারি দেখে মনে হচ্ছিল যে মেকাগডজিলাকে শুধুমাত্র ডিজাইন করা হয়েছিল গডজিলাকে মারার জন্য। সে কংয়ের দিকে কোনো রকমের কোনো নজরই দিচ্ছে না, তার মানে কংকে সে কোনো পাত্তাই দিচ্ছে না, তার টার্গেট হচ্ছে গডজিলা। তখনই গডজিলার মাথায় একটা বুদ্ধি আসে। কংয়ের কাছে যে এক্সটি ছিল, সেই এক্সটিতে আসলে কোনো রকমের কোনো চার্জই ছিল না। গডজিলা তার অ্যাটমিক বেদ দিয়ে সেই এক্সটিকে চার্জ করে দেয়, আর কং সেই চার্জওয়ালা এক্সটিকে নিয়ে মেকাগডজিলাকে ধুমসে মার শুরু করে। আর সেই এক্সটির সাহায্যে সেই মেকাগডজিলার প্রত্যেকটা বডি পার্টস আলাদা আলাদা কেটে ফেলে, আর একাই এই মেকাগডজিলাকে মেরে ফেলে। অর্থাৎ মেকাগডজিলা খতম। এখন বাকি থাকে গডজিলা। গডজিলা যখনই আবার কংয়ের সাথে মারামারি করতেই যাবে, তখন কংয়ের হাতে যে এক্সটি ছিল, সেই এক্সটি মাটিতে ফেলে দেয়। এই কথাটির মানে এই দাঁড়ায় যে কং এখন নিরস্ত্র, আর গডজিলা তার উপরে অ্যাটাক করে না। কং হার মেনে নিয়েছে, আর এটা দেখে গডজিলা সেখান থেকে চলে যায়। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি সুন্দর একটি সমাপ্তি হয়।
একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।